গাইজ, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন। এই দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন সম্বন্ধে একটা আমি লেকচার দেব, যে লেকচারটা আমি মনে করি যে তোমাদের অনেক বেশি কাজে লাগবে। তোমরা যদি মন দিয়ে শোনো, এই কবিতাটা সম্বন্ধে একটা সম্যক ধারণা লাভ করবে। তাই চলো মূল আলোচনায় আসা যাক, ঠিক আছে? ম্যামং দাই সেলিব্রেটেড রাইটার অফ অরুণাচল প্রদেশ। তাহলে ম্যামং দাই যিনি লেখিকা, তিনি কোথাকার লেখিকা? অরুণাচল প্রদেশের। অফেন গ্লোরিফাইজ নেচার ইন ইটস প্রিমোর্ডিয়াল ফর্ম। তিনি মূলত প্রকৃতিকে তিনি প্রায়শত গ্লোরিফাই করে থাকেন। প্রকৃতি যেভাবে রয়েছে তার প্রাচীনত্বের রূপটাকে যেন তিনি তুলে ধরেন, এবং প্রকৃতিকে তিনি বিভিন্নভাবে গৌরবান্বিত করে থাকেন। সি সেলিব্রেটস বোথ দ্য মিস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কমন প্লেস দ্যাট নেচার র্যাডিয়েটস। তিনি কি নেচারের সমস্ত দিক, মিস্টিক দিকটিও এবং এবং কমন প্লেস, সাধারণ দিকটিও তিনি তুলে ধরেন, যা প্রকৃতি বের করে আনে। সি এক্সপ্লোরস দ্য মিথস বিহাইন্ড দ্য ফোর্সেস অফ নেচার। তিনি বের করে আনেন বিভিন্ন মিথ, অর্থাৎ মিথোলজিগুলো, বিভিন্ন পুরাণ, বিভিন্ন উপজাতির যে কথা রয়েছে সেইগুলোকে তিনি তুলে আনেন, যেগুলো প্রকৃতির সাথে জুড়ে রয়েছে। সেই সমস্ত কথাগুলিকে তিনি তুলে আনেন তার নিজের কবিতার মধ্যে। বুঝতে পারলে? অ্যান্ড দাস লিডস দ্য রিডার্স টু ইকোলজিক্যাল ফরেস্ট অ্যান্ড ম্যাজিক্যাল ড্রাম বিটস। এইভাবে আমাদের তিনি টেনে নিয়ে যান, আমাদের লেখক, আমাদের পাঠকদের, লেখক যেন নিজের জগতে টেনে নিয়ে যান, সেই জগৎটাতে টেনে নিয়ে যান যে জগৎটা তিনি সৃষ্টি করছেন, এবং তিনি দেখাচ্ছেন যে প্রকৃতির এই রূপটা, প্রকৃতির যে রূপটা অত্যন্ত প্রিমর্ডিক্যাল, ইউনো, প্রকৃতির সেই রূপটাকে দেখাচ্ছেন যেটা প্রিমর্ডিক্যাল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কমন প্লেস, রাইট? তারপর দেখো কি হচ্ছে। মাউন্টেন্স ফ্রম এ মাউন্টেন্স, উই গেট দ্য রোল অফ মাউন্টেন্স। সাধারণত তার কবিতার মধ্যে আমরা মাউন্টেন্স পাই, রিভার্স পাই, এগুলো আমরা পেয়ে থাকি। অ্যান্ড দাস উই কাম টু নো দ্য এনসিয়েন্ট মিথ। এবং তিনি এমনভাবে কবিতাটা বলেন যেখানে আমরা বিভিন্ন এনসিয়েন্ট মিথগুলোকে, মিথোলজিগুলোকেও জানতে পারি, যেগুলো তিনি নিজের কালচার, অরুণাচল প্রদেশের মানুষের বিভিন্ন কালচারের সাথে জুড়ে থাকে, সেই সমস্ত মিথগুলোকে তিনি টেনে তোলেন। সেগুলো তাহলে আমরা কবিতা পড়ার সময় সেই মিথোলজিগুলো, অর্থাৎ মাইথোলজি, ফোকলোরগুলো আমরা জানতে পারি। মাউন্টেন্স আর নট মেয়ার ল্যান্ডফর্ম বাট অ্যান ইনস্ট্রিং পার্ট অফ দ্য কালেকটিভ সাইকি অফ দ্য পিপল অফ অরুণাচল প্রদেশ। দেখো, এই অরুণাচল প্রদেশের মানুষরা না প্রকৃতিকে খুব বেশি ভালোবাসে। পাহাড় তাদের কাছে শুধুমাত্র একটা পাথরের স্তূপ নয়, পাহাড় তাদের কাছে একটা জীবন্ত এন্টিটি অফ নেচার। বুঝতে হবে? প্রকৃতির উপাদান, যে যে পাহাড় তাদের যেন অনুপ্রেরিত করে অরুণাচল মানুষের কাছে, অরুণাচল প্রদেশের মানুষের কাছে। তো যাই হোক, তিনিও যেহেতু লেখিকাও যেহেতু অরুণাচল প্রদেশের, তাই এই স্বাভাবিক প্রবৃত্তিগুলো ওনার মধ্যে রয়েছে। Mountains are not mere landform but an intrinsic part of the collective psyche of the people of অরুণাচল প্রদেশ। অর্থাৎ অরুণাচল প্রদেশের যে মানুষরা রয়েছেন তাদের কাছে এই পাহাড়টা একটা সাধারণ মাত্র ভূমি নয়, বরং তাদের কাছে কি এই পাহাড়টা প্রকৃতিরই একটা রূপ, জীবন্ত রূপ, যে কিন্তু কথা বলতে পারে না, মিউট স্পেক্টেটার হয়ে দাঁড়িয়ে আছেন। Mountains play an important role in the quest of understanding the interaction between nature and society. এমনকি অরুণাচল প্রদেশের মানুষরা, লেখিকা তো অবশ্যই, এমনকি অরুণাচল প্রদেশের সাধারণ মানুষরাও মনে করেন যে মাউন্টেন, পর্বত, প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইন দ্য কোয়েস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারাকশন বিটুইন নেচার অ্যান্ড সোসাইটি। প্রকৃতি এবং সমাজের মধ্যে একটা যে সুন্দর সম্পর্ক সম্ভব, সেটা কিন্তু এই পাহাড়ের মাধ্যমে সম্ভব, এবং পাহাড় সেটা বজায় রাখেন। এই সমস্ত বিষয়গুলো অরুণাচল প্রদেশের সাধারণ মানুষরাও বোঝেন। তাই স্বাভাবিকভাবে লেখিকা যেহেতু অরুণাচল প্রদেশের, তাই তার কবিতার মধ্যে এই বিষয়গুলো উঠে এসেছে। In Mamang Dai's poem, the mystic and grandeur of mountains are found with the rich flavor of myths and folklore. এবার ম্যামেং দায়ের যখন কবিতাগুলো আমরা পড়ি, সেখানে আমরা কি দেখতে পাই? ফোকলোর দেখতে পাই, মিথোলজি দেখতে পাই, যেগুলো অরুণাচল প্রদেশের সাধারণ উপজাতির মধ্যে আমরা দেখতে পাই। বুঝতে পারলে? Actually, she dreams of a peaceful vine and bamboo paradise
আসলে তিনি একটা এমন স্বপ্ন দেখছেন যেখানে শান্তির স্বপ্ন দেখেছেন, যেখানে কি থাকবে, সেখানে পিসফুল ভাইন থাকবে এবং কি ব্যাম্বু প্যারাডাইজ থাকবে, ওয়ার ক্লাউড অ্যান্ড ব্যাড, যেখানে মেঘ ভাসবে এবং ব্যাড বাদুড়গুলো এবং রেন বৃষ্টি হবে, সব কিন্তু ইন অ্যাবসলিউট হারমোনি, সব কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে প্রকৃতির প্রতিটি উপাদান, দেখো বাদুড়ও কিন্তু প্রকৃতির উপাদান, বৃষ্টিও প্রকৃতির উপাদান এবং কি সমস্ত কিছু প্রকৃতির উপাদান, কিন্তু একটা সুন্দর সামঞ্জস্যের মধ্যে সব কিছু রইবে। To understand this poem deeply, we have to understand the place from where the poetess comes. আর এই কবিতা বুঝতে গেলে সব দিকে প্রথমে আমাদের বুঝতে হবে যে কবি কোথা থেকে এসেছেন। কবি এসেছেন অরুণাচল প্রদেশ থেকে। তাই অরুণাচল প্রদেশ থেকে যখন তিনি আসছেন, অরুণাচল প্রদেশের মানুষের ভাবধারা, রীতি নীতি, সংস্কৃতি, তাদের চিন্তাভাবনা, তাদের দর্শন এই কবিতার মধ্যে আমরা পেয়েই যাই। দ্য নেম অরুণাচল প্রদেশ, যেহেতু অরুণাচল প্রদেশ থেকে আসছেন তাই অরুণাচল প্রদেশকে একটু জেনে নেওয়া যাক। দ্য নেম অরুণাচল প্রদেশ ইটসেলফ রিপ্রেজেন্টস ইন সংস্কৃত মিনিং দ্য ল্যান্ড অফ ডন লিট মাউন্টেন। অরুণাচল প্রদেশ মানেটা কি? অরুণাচল প্রদেশ সংস্কৃত ভাষাতে অর্থ হলো দ্য ল্যান্ড অফ ডন লিট মাউন্টেন্স, অর্থাৎ ভোরবেলায় আলোকিত পাহাড় বা পর্বত। অ্যাজ দ্য স্টেট রিসিভ দ্য ফার্স্ট রেইজ অফ দ্য সান ইন দ্য কান্ট্রি, এবং এটা একটা সত্য যে অরুণাচল প্রদেশেই ভারতের সবদিকে প্রথম আলোটা এসে পড়ে, সূর্যের আলোটা, তাই এরকম নামটা দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ। ইনফ্যাক্ট মামাং দাই herself said that Arunachal is still one of the last frontiers of the world where indigenous faith and practices still survive in almost original form as handed down by the ancestors. মামাং দাই নিজে বলছেন, লেখিকা নিজে বলছেন যে অরুণাচল প্রদেশ হলো এমন একটা জায়গা যেখানে এখনও বিশ্বাসগুলো, সংস্কৃতিগুলো ঠিক একই রকম রয়ে গেছে, সেই প্রাচীনকাল থেকে যেভাবে পূর্বপুরুষরা তাদের হাতে ছেড়ে এসেছিল প্রায় একই রকম রয়ে গেছে। দেয়ার আর সেভারাল ট্রাইবস ইন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে বহু উপজাতি রয়েছেন অ্যান্ড দে ফলো দ্য ইন্ডিগনিয়াস লাইফস্টাইল। তারা সকলে নিজেদের লাইফস্টাইলটাকে ফলো করে, যে লাইফস্টাইলটা প্রকৃতির সাথে খুব বেশি জুড়ে আছে। দেয়ার বিলিফ ইন নেচার ইজ ভেরি স্ট্রং। তাদের বিশ্বাসটা প্রকৃতির প্রতি খুব বেশি শক্তিশালী। দেখো আমরা শহরতলির মানুষরা কী করি, প্রকৃতিকে ভালোবাসে শুধুমাত্র মুখে মুখে, কিন্তু যখনই তোমার একটা ঘর বানানোর প্রয়োজন হবে তুমি সুন্দর গাছটাকে কেটে দিচ্ছ, এটা প্রকৃতির প্রতি ভালোবাসা হতে পারে না। কিন্তু অরুণাচল প্রদেশের মানুষরা প্রকৃতিকে সত্যিকারের ভালোবাসে, তারা গাছ কাটে না, তারা পাহাড়কে অপমান করে না, তারা নদীকে পলিউট করে না। কিন্তু আমরা শহরের মানুষরা হচ্ছে হিপোক্রেট ইন এ ওয়ে। আমরা কি করি, বড় বড় কথা বলি প্রকৃতি বাঁচানোর, কিন্তু আমরা নদীকে প্রতিনিয়ত নোংরা করি, আমরা প্রতিনিয়ত পাহাড়কে অপমান করি এবং প্রতিনিয়ত গাছ কাটি। নিজের একটা ছোট্ট বাথরুম বানানোর জন্য আমরা দুটো গাছ কেটে ফেলতে একটু দ্বিধাবোধ করি না। এইটা হলো শহরের আমাদের মানুষের চিন্তা ভাবনা, কিন্তু অরুণাচল প্রদেশের মানুষরা এটা করে না। হ্যাঁ, কিছু এক্সেপশন অবশ্যই থাকবেন, অনেক ভালো মানুষও আছেন। যাই হোক, স্যাক্রেড ফরেস্ট, অরুণাচল প্রদেশের মানুষের কাছে স্যাক্রেড ফরেস্ট, পবিত্র জঙ্গল থাকে, বার্ডস থাকে, পাখিগুলো তাদের কাছে পবিত্র। অ্যান্ড কি বিস্ট মাউন্টেন ফর্ম দেয়ার কালেকটিভ কনসাসনেস, তাদের কাছে পর্বত, জঙ্গল, পাহাড়, পশু পাখি সব মিলেই প্রকৃতি, এইগুলো সব কিছু মিলে তাদের কালেকটিভ কনসাসনেস ক্রিয়েট হয়েছে, সৃষ্টি হয়েছে। দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য আঁকা এরিয়া ইজ কল্ড উজুফো, রাইট? আঁকা এরিয়াতে সবচেয়ে বড় মাউন্টেন পিকটাকে উজুফো বলা হয়, WOJOPHU। ইট ইজ কনসিডার্ড অ্যাজ এ স্যাক্রেড মাউন্টেন, এটাকে সবদিকে পবিত্র পর্বত হিসাবে ধরা হয়। দ্য হিলি পিপল বিলিভ দ্যাট, পর্বতের লোকগুলো বিশ্বাস করে যে দ্য রিমুভাল অফ এনি রিসোর্স ফ্রম দেয়ার, অরুণাচল প্রদেশের মানুষরা এটা বিশ্বাস করে যে পর্বত অঞ্চল থেকে যদি আমি কিছু জিনিস সরিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু সেটা ভয়ানক হবে, তাদের নাক এবং চোখ থেকে রক্ত পড়তে থাকবে এবং তারা সঙ্গে সঙ্গে মারা যাবে। এই রকম তাদের চিন্তাভাবনা রয়েছে, অরুণাচল প্রদেশের মানুষের চিন্তাভাবনা রয়েছে এই রকম। প্রকৃতিকে তারা এতটাই ভালোবাসে যে প্রকৃতির কোনো কিছুর সাথেই তারা হিংস্রতা দেখায় না। সো ইভেন টুডে, তাই আজও ইভেন টুডে
দ্য মাউন্টেন ইজ কাভার্ড উইথ ডেন্স ফরেস্ট। তাই তুমি যদি অরুণাচল প্রদেশে যাও এখনও তুমি দেখতে পাবে যে সেখানে গভীর জঙ্গল রয়েছে। এগেন ইন দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন, আবার যদি ভয়েস অফ দ্য মাউন্টেন আমরা পড়ি ওখানে কি দেখতে পাবো, এখানে দ্য পোয়েট সেজ, এখানে কবি কি বলছেন, দ্য মাউন্টেন ক্যান আইডেন্টিফাই উইথ দ্য ডেজার্ট অ্যান্ড দ্য রেন। যেন এখানে পর্বত নিজেকে সম্মিলিত করতে পারে এবং নিজেকে পরিচিত করাতে পারে ডেজার্ট এবং রেনের সাথে। ইট ইজ also the wind that sits in the west, wind that sits in the bird, it is also the bird that sits in the west। এবং তিনি বলছেন এটা হলো সেই পাখিটা যে বসে থাকে পশ্চিমের দিকে। দ্য পাস্ট ইজ রিক্রিয়েটেড বাই দ্য মাউন্টেন্স। এবং কবি মনে করেন যে ইতিহাসকে রিক্রিয়েটেড করেছেন মাউন্টেন্সরা। দ্য মাউন্টেন্সরা আসলে কি, পর্বতরা কি, ইতিহাসকে দেখে এসেছেন। প্রাচীন যুগ থেকে পর্বতরা দাঁড়িয়ে আছে, সেই পর্বতের কোলে কত উপজাতি লড়াই করেছে, কেউ জিতেছে, কেউ হেরেছে, আবার সময়ের সাথে সাথে কেউ দুর্বল হয়েছে, কেউ শক্তিশালী হয়েছে, সাম্রাজ্য বিস্তার হয়েছে। কিন্তু পাহাড়রা একদম প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং নীরব প্রত্যক্ষদর্শী হয়ে রয়েছেন এই সমস্ত বিষয়ের। দ্য মাউন্টেন টেলস us of life with the particles of light that clutches and cling in the thousands of years। হাজার হাজার বছর ধরে এই সমস্ত জিনিসগুলো চলে এসছে এবং মাউন্টেন্সরা মিউট স্পেকটেটর হয়ে, অর্থাৎ নীরব দর্শক হয়ে এইগুলো দেখে এসেছেন। মাউন্টেন্স রিপ্রেজেন্টস লাইফ ফর্ম অ্যান্ড কন্ট্রিবিউট টু এ changing of the life of thousands of years। The mountains know the rock that shine in the sun। মাউন্টেন্সগুলো জানে পাহাড়গুলোকে, দ্য শাইন ইন দ্য সান, যেগুলো চকচক করে সূর্যের আলোতে। দ্য মাউন্টেন্স নো দ্য ক্লাউড ইন্টিমেটলি। মাউন্টেন্স এই পর্বতে জানে মেঘগুলোকে আন্তরিকভাবে, অ্যান্ড হ্যাভ এ ক্লিয়ার ইনক্লিং অফ দ্য ইম্পেন্ডিং রেন। এবং মাউন্টেনে শুধু জানে যে কখন বৃষ্টিপাত হবে। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য ক্লাউড ইজ ইন্ট্রেন্সিক। আসলে এই যে সম্পর্কটা মেঘ এবং পাহাড়ের মধ্যে বা পর্বতের মধ্যে যে সম্পর্ক, এটা অত্যন্ত গভীর এবং নিবিড় সম্পর্ক। দ্য ক্লাউডস বাই শেডিং দেয়ার ময়েশ্চার অন দ্য মাউন্টেন শেয়ার এ সিম্বলিক রিলেশনশিপ উইথ দিস ল্যান্ডফর্ম। এবার কি, যখন মেঘ তার বৃষ্টি ঝরায় তখন যেন মেঘ যেন পর্বতের সাথে নিজের সম্পর্ককে আরও গভীর বানিয়ে নেয়। এটা যেন একটা সিম্বলিক রিলেশনশিপ। দ্য ক্লাউড মে ফল এনি টাইম বাট অনলি উইথ দ্য কনভেনিয়েন্স অফ দ্য মাউন্টেন। যে কোনো সময়েই বৃষ্টি নেমে আসতে পারে মেঘ থেকে, কিন্তু এ যেন পর্বতের অনুমতি নিয়ে এই সমস্ত কিছু ঘটছে। ইনফ্যাক্ট মাউন্টেন ইজ লাইক অ্যান ওরাকেল টেলিং স্টোরিজ অফ চেঞ্জ। যেন মাউন্টেনটা একটা ওরাকেল, এখানে একটা যেন ভবিষ্যৎদর্শীর সাথে তুলনা করা হচ্ছে পর্বতকে, যে ভবিষ্যৎবাণী করছে যে পরিবর্তন আসছে। ইয়েট বিয়ারিং দ্য নেচার অফ পার্মানেন্স, এবং কি ইয়েট বিয়ারিং দ্য নেচার অফ পার্মানেন্স। অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, যখন কবিতা শেষের দিকে এগিয়ে যাচ্ছে, দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন নোজ দ্যাট দ্য ইউনিভার্স গিভস নাথিং বাট অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং পার্মানেন্ট। যখন কবিতা শেষের দিকে যাচ্ছে এখানে কবি ঘোষণা করছেন, কি ঘোষণা করছেন, যে দ্য ইউনিভার্স গিভস নাথিং বাট অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিং পার্মানেন্ট। যে ইউনিভার্স আমাদের কিছু দিচ্ছেন না, শুধুমাত্র একটা অ্যাপিয়ারেন্স, বাইরে থেকে একটা ভাব দিচ্ছেন যে আমরা নাকি পার্মানেন্ট, কিন্তু আসলে আমরা কেউই পার্মানেন্ট নই। পিস ইজ ফলসিটি, এই যে শান্তি কথা বলছি সেটা শুধুমাত্র একটা ফলস ধারণা, কিছুক্ষণের জন্য শান্তি। দ্য মাউন্টেন রিমার্কস, the last line of the poem is significant as it is the resonance of the condition of the world। কবিতার শেষ বাক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাক্য, তার কারণ এই বাক্যটা যেন কবিতার আত্মাটাকে তুলে ধরছে। রেজিমস মে চেঞ্জ, দেখো সাম্রাজ্য অঞ্চল পরিবর্তিত হতে পারে। অ্যান্ড দ্য ড্রিমস অফ দ্য ট্রু হোমল্যান্ড মে বি ফুলফিলড, এবং তুমি যে সত্যিকারের হোমল্যান্ডের কথা স্বপ্ন ভাবছো সেটা হয়তো পূর্ণ হতে পারবে। বাট পিস এভার এলিউডস, কিন্তু শান্তিটা সেইভাবে কোনো দিন আসবে না। এটা একটা ফলসিটি, ইটস আ ফলস কনসেপ্ট। দ্য এক্সিস্টেন্স অফ ট্রুথ is an existential reality, but behind it is the turmoil and dissatisfaction of nation। দেখো, the existence of truth is an existential reality, but behind it is the turmoil and dissatisfaction of a nation। তাহলে দেখো, সত্য যেটা, এক্সিস্টেন্স অফ ট্রুথ, সত্যের যেটা উপস্থিতি, ইজ অ্যান এক্সিস্টেন্সিয়াল রিয়েলিটি, এটা একটা বাস্তব। বাট বিহাইন্ড ইট ইজ দ্য টার্ময়েল অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন অফ এ নেশন, কিন্তু এটার পিছনে বহু সংঘর্ষ, বহু লড়াই থাকে একটা জাতির।
Several movements for peace over ages have achieved peace on the ashes of the violence and bloody wars. বহু যুগ ধরে বহু শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে হাজার হাজার লড়াই হয়ে যাওয়ার পর, হাজার হাজার মানুষের রক্ত বয়ে যাওয়ার পর অনেক সময় শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হিস্ট্রি ইজ মিয়ার স্পেকটেটর, কিন্তু ইতিহাস শুধুমাত্র প্রত্যক্ষদর্শী, নীরব প্রত্যক্ষদর্শী অফ দোজ ভায়োলেন্ট রেভলিউশনস, সেই রক্তক্ষয়ী বিপ্লবগুলির। And the innocent peace has often been cloaked of the guilt of blood. এবং প্রায়শতই যে শান্তির স্বপ্ন দেখি আমরা, সেই শান্তি রক্তের দ্বারা মুছে গেছে বহুবার। ইন ভয়েস অফ মাউন্টেন, এই যে ভয়েস অফ মাউন্টেন বলে যে কবিতাটা আমরা পেয়েছি, দ্য রাইটার স্পিক্স লাইক অ্যান omniscient ভয়েস। এখানে রাইটার কীভাবে কথা বলছেন যেন তিনি সব কিছু দেখছেন, সব কিছু বুঝছেন, omniscient ভয়েসে বলছেন। দ্য ট্রাভেলিং দ্য রিভার টাউন অ্যান্ড দ্য মাউন্টেন, যিনি মাউন্টেনে যাচ্ছেন, রিভারে যাচ্ছেন, টাউনে যাচ্ছেন। দ্য রাইটার সেজ দ্যাট মাউন্টেন ইজ লাইক অ্যান ওল্ড ম্যান। এখানে আবার রাইটার বলছেন যে আমাদের মাউন্টেনটা যেন একটা বৃদ্ধ মানুষের মতো, সিপিং দ্য ব্রিজ, যেন মৃদুমন্দ বাতাসকে খুব চুমুক দিয়ে খাচ্ছেন। ইজ ফর এভার ইয়ং, যে মৃদুমন্দ বাতাস সবসময় ইয়ং অবস্থায় রয়েছে। She says that nation is like an old man. তিনি আরও বলছেন নেচার ইজ লাইক অ্যান ওল্ড ম্যান, নেচার, প্রকৃতি যেন একটা বৃদ্ধ মানুষের মতো। হু হ্যাজ লিভড মেনি লাইভস, যে বহুবার যেন জন্ম নিয়েছেন, বহু জীবন যেন পার করেছেন। হিজ ভয়েস ইজ লাইক দ্য সি ওয়েভস, তার কণ্ঠস্বরগুলো যেন মেঘের, যেন সি ওয়েভস, ঢেউয়ের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো। সমুদ্রের ঢেউ একবার আসে মিটে যায়, কিন্তু আবার ঘুরে আসে। সমুদ্রের ঢেউ কি শেষ হয় নাকি সে অন্য রূপ নিয়ে বারবার ফিরে আসে? ঠিক সেই রকম হলো প্রকৃতি শুধুমাত্র নিজের রূপ পরিবর্তন করে বারবার ফিরে আসে। হিজ ভয়েস ইজ লাইক সি ওয়েভস অ্যান্ড মাউন্টেন স্পিক্স, এইগুলো যেন সবই বলছে মাউন্টেন, কিন্তু নীরব দর্শক হয়ে মাউন্টেন অর্থাৎ পর্বত যেন নীরব দর্শক হয়ে এই সমস্ত ঘটনার সাক্ষী রয়েছেন। নেচার ট্রান্সফার সিম্বলস and is a chance syllable that orders the world, that history and miracle. In the poem, the mountain narrates the story of omnipresence. এই যে পোয়েমটা রয়েছে, এখানে মাউন্টেন যেন omnipresent রোলে রয়েছে। দ্য মাউন্টেন ক্লেমস টু বি অল নোয়িং, মাউন্টেন যেন সব কিছু জানেন। টু সি দ্য টাউন অ্যান্ড দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার, মাউন্টেন যেন জানেন যে কোথায় সমুদ্র রয়েছে, কোথায় টাউন রয়েছে, কোথায় নদীর পাড় রয়েছে। দ্য মাউন্টেন্স আর সো এনসেন্ট দ্যাট দে ক্যান আউটলাইন দ্য চ্যাপ্টার্স অফ দ্য ওয়ার্ল্ড। মাউন্টেনগুলো, পর্বতগুলো এতটাই প্রাচীন যেন এই মাউন্টেনগুলো বা এই পর্বতগুলো সমস্ত ইতিহাসের পাতাগুলো বলে দিতে পারবেন। হাউএভার দেয়ার ইজ এ সরো টু, কিন্তু এই দীর্ঘদিন নীরব সাক্ষী হয়ে থাকার পিছনে যন্ত্রণাও রয়েছে। The mountains stand as a mute witness to the pain indigenous people, নিজের লোকের যন্ত্রণাতেও মুখ ফুটে কিছু বলতে পারে না মাউন্টেন অর্থাৎ পর্বতকে এগুলো নীরব সাক্ষী হয়ে থাকতে হয়েছে। Despite all the elopes that have been climbed and all familiarity with all the pains, people cannot talk. The mountain cannot talk of the victory. মাউন্টেন কিন্তু এইগুলো নিয়ে কোনো কিছুই বলতে পারে না। হোয়াই ইজ ভিক্টরি এলুসিভ, এবং লোকে এই সমস্ত বুঝেও যেন লোকেরও যেন উচিত নয়। পিপল ক্যান নট টক অফ ভিক্টরি ইয়েট, এবং কোনো লোকই যেন বলতে পারে না যে আমি সব সময়ের জন্য বিজয়ী হয়েছি। তার কারণ সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তিত হয়, যেটার একমাত্র শুধু সাক্ষী রয়েছে মাউন্টেন। হোয়াই ইজ ভিক্টরি ইলিউসিভ, তাই এখানে কবি প্রশ্ন করছেন যে ভিক্টরি ইলিউসিভ কেন। The mountain takes on a different form throughout the poem and sees all that takes place in a fickle-minded universe. এবং কবিতাতে যেন ইউনিভার্সকে fickle-minded person বলা হচ্ছে। It's a silent witness to all the activities of human being, bird and beast. এবং মানুষ যা যা কাজকর্ম করছে, পশু পাখিরা যা কিছু করছে, তার সমস্ত কিছুভাবে দেখে চলেছেন মাউন্টেন একটা নীরব দর্শক হয়ে, নীরব সাক্ষী হয়ে। যেন বুক ফাটে তবু মুখ ফাটে না, বা মুখ ফুটে বলে না, বুঝতে পারলে? বুক ফেটে যায় কিন্তু মুখ ফুটে কিন্তু বলতে পারছে না মাউন্টেন। সো ইটস এ গ্রেট পেইন ফর দ্য মাউন্টেন। দাস ফর দ্য ম্যামাং দাই দ্য মাউন্টেন্স আর নট মেয়ারলি দ্য ল্যান্ডমার্কস অর দ্য হান্টিং গ্রাউন্ড ফর দ্য ট্রাইবাল ফক। তাই ম্যামাং দায়ের জন্য এই মাউন্টেন শুধুমাত্র পাথরের স্তূপ নয়,
ইট ইজ দ্য লিভিং ওরাকেল অফ দ্য পাস্ট অ্যান্ড ফিউচার। এই মাউন্টেন সব কিছু যেহেতু দেখে এসেছে, মাউন্টেন ইতিহাস জানে, ভবিষ্যৎ জানে, ক্লাউডের সাথে ভালো সম্পর্ক, ক্লাউড মাউন্টেনের সাথে কথা বলে বৃষ্টি ঝরায়, এই মাউন্টেন সব কিছুই জানে। ইট ইজ দ্য লিভিং ওরাকেল অফ দ্য পাস্ট অ্যান্ড ফিউচার। কবির মত অনুযায়ী মাউন্টেন হলো লিভিং ওরাকেল অফ পাস্ট অ্যান্ড ফিউচার। The symbolism behind the mountain is not merely that the ritualistic practices of the indigenous people, but a reminder of the history and protector of the races. তাই পর্বতকে শুধুমাত্র পাহাড়ে বড় পাথরখণ্ডের স্তূপ বলে মনে করাটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত। পর্বতের যে গুরুত্ব রয়েছে এবং প্রকৃতি এবং পর্বত যে একসাথে মিলেমিশে থাকে তা আমাদের বোঝা উচিত। এই কবিতার মাধ্যমে কবি যেন পর্বতকে জীবন্ত করে তুলেছেন এবং পর্বতের গুরুত্বকে আমাদের সকলের সামনে নতুন করে যেন তিনি তুলে ধরেছেন। তাহলে গাইজ, এই যে উত্তরটা বললাম আমি, দ্য ভয়েস অফ দ্য মাউন্টেন, এটা পরীক্ষার উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যাই প্রশ্ন আসুক, কম বেশি এই নোটটা থেকে তুমি কিছু না কিছু অবশ্যই লিখতে পারবে, যেটা তোমার জন্য খুব বেশি হেল্পফুল হতে যাচ্ছে গাইজ। ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম, অ্যান্ড আই হোপ দ্যাট মাই লেকচার উইল বি রিয়েলি ভেরি হেল্পফুল and you will be benefited out of my lectures. So just watch this video, and যদি কোনো বিষয়টা বুঝতে না পারছো আরেকবার দেখে নাও, অবশ্যই বুঝতে পারবে। বারবার রিপিট করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। চাইলে আমাকে প্রশ্নও করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সো গাইজ, আজ এ পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।